আবার একটা মক টেস্ট নিয়ে চলে এসেছি, চলো শুরু করা যাক। অনেকেই কমেন্টে অ্যান্সার দিচ্ছ, দেখে খুব ভালো লাগছে যে পড়াশোনা করছো তোমরা। তো চলো দেখো, 1 নাম্বার, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে? উত্তর হয়ে যাবে এক্সোস্ফিয়ার। ওকে, যারা ঠিক ঠিক ভেবেছিলে বা ঠিক বলেছিলে তারা +1 অ্যাড করো। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ার। 2 নাম্বার, পৃথিবীর, আচ্ছা এটা কিন্তু অথবা যে কোনো 1 নাম্বার নেবে এটা, ঠিক আছে? 21-এর মধ্যে হিসাব হবে 21। 3 নাম্বার, আচ্ছা পৃথিবীর গড় উষ্ণতা, 2 নাম্বার, গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ প্রতি বছর কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে? তো উত্তর হয়ে যাবে 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। 3 নাম্বার, সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই উষ্ণতার মান যথাক্রমে টি ডিগ্রি সেন্টিগ্রেড ও টি কেলভিন হলে এদের মধ্যে সম্পর্কীয় লেখো। তো উত্তর হয়ে যাবে দেখো, টি কেলভিন ইজ ইকুয়ালস টু টি প্লাস 273। ওকে। 4 নাম্বার, আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু হালকা, সত্য না মিথ্যা? উত্তর হয়ে যাবে মিথ্যা। ওকে। 5 নাম্বার, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? আমরা সবাই জানি বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো আলফার সঙ্গে বিটা রিলেশন কি? আলফা ইজ ইকুয়ালস টু বিটা/2। তাহলে আমি যদি এই 2 × 10⁻⁵কে 2 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর কত হয়ে যাবে? তোমরা সবাই জানো যে 1 × 10⁻⁵, আর এককটা কিন্তু একই থাকবে। এইটা হয়ে যাবে উত্তর। যারা ঠিক করেছিলে +1 অ্যাড করো। পরের প্রশ্ন, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব বৈশিষ্ট্য, সত্য না মিথ্যা যাচাই করো। তো উত্তর হয়ে যাবে সত্য। ওকে। 6 নাম্বার, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? তো উত্তর হয়ে যাবে কিন্তু অসীম। 7 নাম্বার, কোনো বস্তুকে সাদা আলোতে সবুজ দেখায় কিন্তু লাল আলোতে কালো দেখায়, বস্তুটির প্রকৃত বর্ণ কী? দেখো, এই ক্ষেত্রে বস্তুটির প্রকৃত বর্ণ হয়ে যাবে সবুজ। কারণ সাদা আলোতে সবুজ দেখাচ্ছে, মানে সাদা আলোতে 7টা রং থাকে, তো সবুজ বর্ণটাকে সে প্রতিফলিত করছে আর বাকিগুলোকে কিন্তু শোষণ করছে। এবার যখনই আমরা লাল আলো ফেলছি তখন কালো দেখাচ্ছে, মানে লাল আলোকে শোষণ করে নিচ্ছে, প্রতিফলিত করছে না, তাই তাকে কালো দেখাচ্ছে। অর্থাৎ এর আসল রং হচ্ছে সবুজ। একটি পরিবাহী তারকে সমান দুভাগে ভাগ করলে এর রোধাঙ্কের কী পরিবর্তন ঘটবে? কোনো পরিবর্তন ঘটবে না। উত্তর হয়ে যাবে কোনো পরিবর্তন ঘটবে না। তার কারণ রোধাঙ্ক কিন্তু উপাদান এবং উষ্ণতার ওপর নির্ভর করে, তারের দৈর্ঘ্যের ওপর রোধাঙ্কের মান নির্ভর করে না। 9 নাম্বার, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভব কত হবে? তো উত্তর হবে 1 ভোল্ট। ওকে, উত্তর হবে 1 ভোল্ট। এটা 1 ভোল্টের সংজ্ঞাটা দিয়েছে, এটা 1 ভোল্টের সংজ্ঞাটাই দিয়েছে, দিয়ে জানতে চেয়েছে। বুঝতে পেরেছ? মানব কল্যাণে তেজস্ক্রিয়তা ধর্মের একটি ব্যবহার উল্লেখ করো। তো বলি, একটি ব্যবহার বলেছে, তো তোমরা সবাই জানো চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তা কিন্তু ব্যবহার করা হয়, কারণ ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট-16 আইসোটোপের ব্যবহার কিন্তু করা হয়। কোবাল্ট-16 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, তো ক্যান্সার চিকিৎসায় কিন্তু এটি ব্যবহার করা হয়। অথবা নিউক্লিয়ার আইসোমার কি? ভাইটাল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই কিন্তু দেখোনি, নতুন দেখছো তাই না? তো দেখো উত্তরটা বলে দিই, মন দিয়ে শোনো, আমি লিখছি না। দেখো, নিউক্লিয়ার আইসোমার হলো যেসব নিউক্লিয়াসে সমান সংখ্যক নিউট্রন ও প্রোটন বর্তমান, কিন্তু তাদের নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি আলাদা, তারা হচ্ছে পরস্পরের নিউক্লিয় আইসোমার। তাহলে ভালো করে শুনে নাও, যেসব নিউক্লিয়াসে সমান সংখ্যক নিউট্রন ও প্রোটন আছে কিন্তু নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি আলাদা, আবারও বলছি, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি আলাদা, তাদের বলা হয় নিউক্লিয়ার আইসোমার। ওকে, মনে রাখতে হবে। নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ। দেখো, একটু টাইম দিলাম, ভালো করে দেখো।
দেখো কি বলছে, সন্ধিগত মৌল, কোনটা সন্ধিগত মৌল? তাহলে একের হয়ে যাবে ডি, তাই না? মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু কি আছে এখানে? না, এটা ভুল দেওয়া আছে, বুঝলে? একটি সন্ধিগত মৌল এইউ তো হবে, আবার সন্ধিগত মৌল কিন্তু এখানে এখানে মুদ্রা ধাতুও কিন্তু এইউ হবে, এটা ভুল আছে। তোমরা 1 নাম্বার এখান থেকে কমাবে, তোমরা এইখানটা 3-এর মধ্যে কাউন্ট করবে, তাহলে টোটাল মার্কস 20-র মধ্যে এক্সামটা হচ্ছে, বুঝতে পেরেছো? ওকে, বাকিগুলো হবে জলের সঙ্গে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে কে? সোডিয়াম। বক্সাইট যে ধাতুর আকরিক, অ্যালুমিনিয়াম। ব্যাস, ওকে, দেখো ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, নেক্সট, অ্যামোনিয়া জলে দ্রাব্য ও এর জলীয় দ্রবণ আম্লিক। আচ্ছা, এই যার যার প্রবলেম হচ্ছে আগের কোশ্চেনটাতে আমি একটুখানি বলে দিই, হয়তো অনেকে বুঝতে পারলে না যে কেন আমি 1 কমাতে বললাম। দেখো, এখানে এই প্রথমকার যে কোশ্চেনটা, একটি সন্ধিগত মৌল, এটাও তো শোনা হবে, এইউ হবে, আবার একটি মুদ্রা ধাতু, এটাও এইউ হবে। বুঝতে পেরেছো কি বললাম? সেই জন্য বলছি যে এই ক্যালসিয়াম অপশানটা এখানে এটা ভুল দিয়েছে, এইটা এই দিকে হতো না, হ্যাঁ এখানে অন্য কিছু একটা হতো। ওকে, তাই বললাম তোমরা এটা 3 নাম্বার ধরো। আচ্ছা, অ্যামোনিয়া জলে দ্রাব্য ও এর জলীয় দ্রবণ আম্লিক, ঠিক কিনা বলো? তো এর উত্তর কী হবে? ভেবে বলবে কিন্তু, হ্যাঁ, উত্তরটা ভেবে বলবে। তো দেখো, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, কেন বলো তো? কারণ অ্যামোনিয়া জলে দ্রাব্য এটা ঠিক, কিন্তু জলীয় দ্রবণ আম্লিক নয়, জলীয় দ্রবণ ক্ষারীয়। ওকে, জলীয় দ্রবণ ক্ষারীয়। ওলিয়াম কি? এই কোশ্চেনটা আগেও এসেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই পারবে। রাসায়নিক সংকেত তো তোমরা সবাই পারবে এটার। বেশ, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওলিয়াম, তাই তো? আবারও বলছি, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওলিয়াম। H2S2O7 হলো সংকেত। FeCl3 এর জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কী? তো বলে দিই, FeOH3। কোয়েশ্চেন নাম্বার 14, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের যোজ্যতা 2। তো এটা উত্তর হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি, এর উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড, CaO। ওকে, ক্যালসিয়াম অক্সাইড। তো কত হলো আশা করছি তোমরা হিসাব করছো, অবশ্যই কিন্তু হিসাব রাখবে যে কত হচ্ছে তোমাদের মার্কস। কোয়েশ্চেন নাম্বার 15, কোন প্রকার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আয়ন ও অণু উভয় রূপে উপস্থিত থাকে? মানে বলতে চাইছি কি, তীব্র না মৃদু? ঠিক আছে, আমি হিন্ট দিয়ে দিলাম, মৃদু। ওকে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য লিখতে হবে কিন্তু, মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আয়নও থাকে অণুও থাকে, পুরোপুরি আয়ন বিশ্লেষিত হয় না। কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে? জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, যৌগটা সমযোজী, কী হবে? উত্তর হয়ে যাবে HCl। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে কোশ্চেন নাম্বার 16, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? ভেবে উত্তর দেবে, কোশ্চেন ইজি। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে কী মেশানো হয় সেটা জানতে চেয়েছে। সোডিয়াম, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট। ওকে, নেক্সট, PTFEর একটি ব্যবহার লেখো। পলিটেট্রা ফ্লুরোইথিলিন, তাই তো? টেফলনের ব্যবহার, টেফলনের ব্যবহার লিখলেই হবে। বলো, টেফলন কী কাজে ব্যবহার করা হয়? উত্তর বলে দিই, এটা সহজ আছে, তোমরা সবাই জানো। নন স্টিক বাসনপত্রের যে প্রলেপ দেওয়া হয়, তাই না, সেই প্রলেপ তৈরি করতে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে নন স্টিক বাসনপত্রের প্রলেপ রূপে ব্যবহার করা হয়। আবারও বলছি, নন স্টিক বাসনপত্রের প্রলেপ রূপে ব্যবহার করা হয়। 18, IUPAC নাম লেখো। মুছে দিলাম এইগুলো। IUPAC নাম লেখো, 18 কোশ্চেন। HCOOH। তো এর নাম মিথানোয়িক
অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। ওকে, সংকেত লেখো 2 মিথাইল প্রোপিন। 2 মিথাইল মানে 2 নম্বর কার্বনে মিথাইল গ্রুপটা যুক্ত আছে, বুঝতে পেরেছো? 2 মিথাইল প্রোপিন, আর ডাবল বন্ড আছে অবশ্যই, ইন আছে যখন, তাহলে কি হবে? তাহলে কি হয়ে যাবে? 2 মিথাইল প্রোপিন। দেখো বলে দিই, CH3 সি ডাবল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, এইদিকে হবে CH3। ঠিক আছে, তাহলে তুমি দেখো 1 2 3 যদি নামকরণ করো তাহলে 2 নাম্বার গ্রুপে মিথাইল গ্রুপ আছে 2 নাম্বার কার্বনে, তাই এটা কি হলো 2 মিথাইল প্রোপিন। আর ডাবল বন্ড, আর 3টে কার্বন যেহেতু মিথ ইথ প্রোপ, আর ডাবল বন্ড সেই জন্য প্রোপিন। ওকে, তো হয়ে গেল। তো 20-র মধ্যে কত পেলে তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, চলো বাই, নেক্সট টেস্টে আবার দেখা হচ্ছে।